নমস্কার বন্ধুরা, সাকসেস ম্যানিয়া চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে দেখো আরআরবি গ্রুপ ডি যে পরীক্ষা হয়েছিল সেই গ্রুপ ডি পরীক্ষার 28, 11, 25 অর্থাৎ দ্বিতীয় দিনের যে 9টা থেকে 10:30টার প্রথম শিফটের কোশ্চেন, সেই প্রথম শিফটের কোশ্চেন কিন্তু নিয়ে চলে এসেছি। এখানে দেখো আছে 8/2024। তো প্রথম শিফটের যে কোশ্চেন, আজকে টোটাল 4 নাম্বার ক্লাস। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভিডিওটি সকলে ভালো লাগবে এবং বাংলা ভাষাতে জেনারেল সায়েন্স এবং জেনারেল নলেজের যে কোশ্চেন, সেই কোশ্চেন কিন্তু এই চ্যানেলতেই পাবে। এবং প্লেলিস্ট অপশানে যাও, প্লেলিস্ট অপশানে গেলে কিন্তু একটা প্লেলিস্ট করে দিয়েছি, যেখানেতে তোমরা এই যে সাবজেক্টের যে বাংলাতে যে সমস্ত কোশ্চেন আরআরবি গ্রুপ ডির সমস্ত প্র্যাকটিস সেট 106টা শিফটেরই কিন্তু পাবে। তো চলো শুরু করে দিই। প্রথম প্রশ্ন হলো, রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণের পরীক্ষা কী আবিষ্কারে সাহায্য করে? সঠিক উত্তর হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস আবিষ্কারে কিন্তু রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণের পরীক্ষা অনেকটাই সাহায্য করেছিল। এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, কোনো পদার্থ কঠিন, তরল নাকি গ্যাসীয় তা কিসের দ্বারা নির্ধারিত হয়? অপশান এ তাপমাত্রা, অপশান বি চাপ, অপশান সি আয়তন। মানে এই তিনটের মধ্যে কোন দুটি দিয়ে কোনো পদার্থ কঠিন, তরল নাকি গ্যাসীয় তা নির্ধারিত হয়? সেটি হলো শুধুমাত্র এ এবং বি, অর্থাৎ তাপমাত্রা এবং চাপের দ্বারাই কিন্তু কোনো পদার্থ কঠিন, তরল নাকি গ্যাসীয় তা নির্ধারণ করা যায়। আয়তনের দ্বারা কিন্তু নির্ধারণ করা যায় না। এরপর আসি 3 নম্বর প্রশ্ন, সাদা কালো যখন কাঁচের প্রিজমের উপর আপতিত হয় তখন তার সমস্ত উপাদান বর্ণের মধ্যে বেগুনি বর্ণ সর্বাধিক বাঁক নেয় কেন? তার কারণ সঠিক উত্তর হলো বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন, তাই এর প্রতিসরাঙ্ক সর্বাধিক। এখানে যদি জিজ্ঞাসা করে যে কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হলো লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সর্বাধিক, এবং লাল বর্ণের আলো প্রতিসরাঙ্ক কিন্তু সর্বনিম্ন। এক্ষেত্রে কিন্তু যে সঠিক উত্তর সেটা হলো বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন, তাই এর প্রতিসরাঙ্ক সর্বাধিক। এই জন্য সর্বাধিক বাঁক নেয় বেগুনি বর্ণ। 4 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত রাসায়নিক বিক্রিয়াটি লক্ষ্য করতে বলেছে, যেটি হলো H2S + I2 = 2HI+S। নিচের কোন বিবৃতিটি এই রেডক্স বিক্রিয়াটিকে ঠিকভাবে বর্ণনা করে? বিবৃতি অনেকই দিয়েছে, যে হাইড্রোজেন সালফাইড জারিত হয়ে সালফার উৎপন্ন করে, এটাও সঠিক। বিবৃতি 2 কী দিয়েছে, যে আয়োডিন বিজারিত হয়ে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে, এটাও কিন্তু সঠিক। অর্থাৎ দুটো বিবৃতিই কিন্তু সঠিক। এই জন্য দেখো অপশান এ, অর্থাৎ বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই কিন্তু সঠিক। এটি হলো সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন উদাহরণটি লাইসোজোমের কার্যক্ষমতার বাস্তব ভূমিকাকে সবচেয়ে ভালোভাবে চিত্রিত করে? সঠিক উত্তর হলো অপশান সি, একটি সেক রক্তকণিকার ক্ষতিকারক ব্যাকটেরিয়া গিলে ফেলা এবং ভেঙে ফেলা। এর মাধ্যমেই কিন্তু লাইসোজোমের কার্যক্ষমতা ভূমিকাকে সবচেয়ে বেশি চিত্রিত করে। অর্থাৎ লাইসোজোম কী করে? শ্বেত রক্তকণিকার যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া সেগুলোকে গিলে ফেলে এবং নিজেকে বিস্ফোরণ করে, বিস্ফোরণ বলতে নিজেকে ধ্বংস করে, তার মাধ্যমে কিন্তু তার ভূমিকাকে সে পালন করে। এই জন্য এই সঠিক উত্তর হলো অপশান সি। 6 নম্বর প্রশ্ন কি, দ্বিবিভাজনের সময় কতগুলি অপত্য কোষ সৃষ্টি হয়? সঠিক উত্তর হলো 2টি অপত্য কোষ কিন্তু দ্বিবিভাজনের সময় উৎপন্ন হয়। 7 নম্বর প্রশ্ন কি, একজন শিক্ষার্থী পরাগযোগের আগে একটি ফুলের গর্ভদণ্ড কেটে ফেলে, এর ফলে কী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? সঠিক উত্তর হলো অপশান ডি, গর্ভদণ্ড যদি কেটে দেয় তাহলে কী হবে? নিষেক কিন্তু ঘটবে না, কারণ পরাগ রেণুগুলো কিন্তু গর্ভদণ্ডের মাধ্যমেই চলন বা গমন ঘটে। সেই জন্য কিন্তু এই না পৌঁছতে পারলে ডিম্বাশয়ে সেক্ষেত্রে কিন্তু গর্ভাশয়ে সেক্ষেত্রে কিন্তু নিষেক ঘটবে না। এরপর আসি 8 নম্বর প্রশ্ন, উদ্ভিদের কোষে রসস্ফীতি এবং কুঞ্চন হওয়ার প্রক্রিয়া যা আকৃতি এবং চলনে পরিবর্তন ঘটায়, তা কোন কারকের জন্য বা কোন ফ্যাক্টরের জন্য ঘটে? সঠিক উত্তর হলো অপশান এ, তাদের অভ্যন্তরীণ জলের পরিমাণের পরিবর্তনের জন্য কিন্তু এটা হয়। যে ফুলে ওঠা বা যে চুপসে যাওয়া, এটাকে দেখো এখানে লিখে দেওয়া আছে যে উদ্ভিদের কোষে রসস্ফীতি বা ফুলে ওঠা এবং কুঞ্চন বা চুপসে যাওয়া হয়, এই কারণেই কিন্তু হয়, অভ্যন্তরীণ জলের পরিমাণের কমে যাওয়া এবং বেড়ে যাওয়ার জন্য, অর্থাৎ পরিবর্তনের জন্যই কিন্তু হয়। এরপর হলো 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর অভিকর্ষজ বল সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? সঠিক উত্তর হলো এটি বস্তুর ভরের ওপর নির্ভর করে, এটি হলো অবশ্যই সঠিক।
কারণ বস্তুর ভর যেরকম হবে সেরকম অভিকর্ষজ বলও কিন্তু ওই বস্তুর উপরে প্রয়োগ হবে। এই জন্য অপশান এ হলো সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন হলো হাইডার কোড়কোদ্গম প্রক্রিয়ার সঙ্গে জড়িত ধাপগুলির সঠিক ক্রম কোনটি? সেটি হলো অপশান এ, অর্থাৎ কোড়কের সৃষ্টি, তারপরে কী হয় কোড়কের পূর্ণতা লাভ পায় এবং তারপরে কী হয় কোড়কের যোনিটি জীবদেহ থেকে আলাদা হয়ে যায় এবং নতুন অপত্য যৌন সৃষ্টি হয়। এই হাইডার যে কোড়কোদ্গম বা বাডিং প্রক্রিয়া এর মাধ্যমে কিন্তু সম্পন্ন হয়। 11 নম্বর প্রশ্ন কি? 11 নম্বর প্রশ্ন হলো নিম্নোক্ত কোনটি স্থিতিশক্তির একটি উদাহরণ? সঠিক উত্তর হলো টেবিলের ওপর রাখা একটি বই, এটি হলো স্থিতিশক্তির একটি উদাহরণ। পরবর্তী হলো 12 নম্বর প্রশ্ন একটি ধাতব পরিবাহী রোধ কির সাথে অপশান ড্যাশ আছে কার সাথে সঙ্গে বৃদ্ধি পায়? সঠিক উত্তর হলো তাপমাত্রা বৃদ্ধির সাথে। যদি কোনো ধাতব পরিবাহী রোধ বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে কিন্তু ধাতব পরিবাহী রোধ বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা হ্রাস করলে কী হবে? তাপমাত্রা হ্রাস করলে কিন্তু পরিবাহী রোধও কম হবে। ওইখানে যদি রোধ না বলে যদি জিজ্ঞাসা করতো যে পরিবাহীর যে পরিবাহিতা সেক্ষেত্রে কী হয়? যদি তাপমাত্রা বৃদ্ধি করে সেক্ষেত্রে কিন্তু পরিবাহিতাও কমতে থাকে এবং তাপমাত্রা কম করলে কিন্তু পরিবাহিতা বৃদ্ধি পায়। এটি হলো সঠিক উত্তর। এবার আসি 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন হলো নিচের কোন বিবৃতিটি সঠিক? বিবৃতি 1 কী দিয়েছে? একটি তড়িৎদ্বন্দ্বী বা তড়িৎবাহী সোজা পরিবাহীর চারপাশে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র রেখাগুলি তার বরাবর সমকেন্দ্রিক বৃত্ত তৈরি করে। বিবৃতি 2 কী দিয়েছে? উপরের বিবৃতিটি কিন্তু সঠিক। বিবৃতি 2 এ কী দিয়েছে? একটি চৌম্বক ক্ষেত্র রেখাগুলির অভিমুখ ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম ব্যবহার করে নির্ধারণ করা যেতে পারে। এটাও কিন্তু সঠিক। সেই জন্য তাকে অপশান সি অর্থাৎ উভয় বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই কিন্তু সঠিক। এরপর আসি 14 নম্বর প্রশ্ন। তরঙ্গের বিস্তার বৃদ্ধি পেলে কী বৃদ্ধি পায়? সেটি হলো তরঙ্গের শক্তি। তরঙ্গের বিস্তার বৃদ্ধি পেলে কিন্তু তরঙ্গের শক্তিও বৃদ্ধি পায়। 15 নম্বর প্রশ্ন কী আছে? একটি আবাসন রোজকার বর্জ্যকে দুটি বালতিতে আলাদা করে রাখা শুরু করেছে। রান্নাঘরের বর্জ্যের জন্য সবুজ বালতি এবং প্লাস্টিক, ধাতু ও কাচের জন্য নীল বালতি। এর প্রধান সুবিধা কী? দুটো বালতি যে হয়েছে সেটা সুবিধা কী এবং কেন দুটোকে আলাদা করে রাখা হয়েছে? এটা আলাদা করে রাখার সুবিধা কী সেটা জানতে চেয়েছে। সঠিক উত্তর হলো অপশান ডি। এটি জৈব বিয়োজ্য বর্জ্য থেকে জৈব অবিয়োজ্য যে বর্জ্য সেটিকে কিন্তু আলাদা করতে সাহায্য করে। এই জন্যই কিন্তু দুটি বালতিতে দুটিকে আলাদা করে রাখা হয়েছে। 16 নম্বর প্রশ্ন কি? জড়তা এবং ভরের মধ্যকার সম্পর্ককে প্রদর্শন করার জন্য একজন শিক্ষার্থী একটি ফুটবলকে লাথি মারার ক্ষেত্রে যত জোর লাগে সমান আকারের একটি পাথরকে লাথি মারার ক্ষেত্রে যত জোর লাগে তার তুলনা করে। তার ফলে কী হয়? পাথরটিকে লাথি মারার ক্ষেত্রে লাগা জোর এবং আঘাতের সম্ভাবনা দুটিই কিন্তু বেশি হয়। এই পরীক্ষার দ্বারা কোন মৌলিক নীতিটি প্রমাণিত হয়েছে? একটাই সহজ কোশ্চেন কিন্তু এটাকে অনেকটা ঘুরিয়ে কিন্তু দিয়েছে। সঠিক উত্তর কী হবে? অপশান সি, অর্থাৎ পাথরটির ভর বেশি হওয়ার ফলে জড়তা বেশি হয়, অর্থাৎ স্থিরাবস্থাকে পরিবর্তনের ক্ষেত্রে এটি রোধ অনেক বেশি হয়। এখান থেকে যদি জিজ্ঞাসা করে যে জড়তা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? সঠিক উত্তর হবে হলো কিন্তু নিউটনের প্রথম গতিসূত্র থেকে জড়তা পাওয়া যায় বা জড়তার সূত্র বা জড়তা ধর্ম কিন্তু জানতে পারা যায়। 17 নম্বর প্রশ্ন। নিম্নোক্ত কোন অঙ্গটি বৃদ্ধি হরমোন নিঃসরণকারী বা কারক বা নিঃসরণ করে যা পিটুইটারি গ্রন্থিকে বৃদ্ধি হরমোন নিঃসরণে উদ্দীপিত করে? সঠিক উত্তর হলো হাইপোথ্যালামাস। আবার যদি জিজ্ঞাসা করে যে বৃদ্ধি হরমোন নিঃসরণ কোন গ্রন্থি থেকে হয়, সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, দেখো প্রশ্নের মধ্যেই দেওয়া আছে যে পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থি থেকে কিন্তু যে বৃদ্ধি হরমোন সেটা কিন্তু ক্ষরিত হয়। 18 নম্বর প্রশ্ন কি দিয়েছে? নিউটনের প্রথম গতিসূত্রকে কিসের সূত্র বলা হয়? দেখো এই মাত্র 16 নম্বর কোশ্চেনে কিন্তু এটাই বললাম যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কী জানতে পারি? জাড্য বা জড়তা সূত্র বলেও কিন্তু জানা যায়। 19 নম্বর প্রশ্ন থেকে দিয়েছে সক্রিয়তা শ্রেণীর নিচের দিকে পাওয়া ধাতুগুলি যেমন সোনা, রূপা, প্ল্যাটিনাম সাধারণত প্রকৃতিতে কোন অবস্থায় পাওয়া যায়? সঠিক উত্তর হলো মুক্ত অবস্থায় কিন্তু তাদের পাওয়া যায়। এই ধাতু সক্রিয়তা শ্রেণী থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে একটা করে প্রশ্ন এসেছে। তো এই ধাতু সক্রিয়তা শ্রেণীটি কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। এই কী কারণে এতে সক্রিয়তা যে প্রকৃতিতে কোন অবস্থায় পাওয়া যায় সক্রিয়তা শ্রেণীর যে ধাতুগুলি? সঠিক উত্তর হলো মুক্ত অবস্থায় পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন হলো বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে সোডিয়াম সালফেটের বিক্রিয়া হলো একটি কী বিক্রিয়া? সেটি হলো কিন্তু দ্বিপ্রতিস্থাপন।
বা ইংলিশে বললে কি ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান বা ডিডিআর রিয়াকশান। ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু রেলেতে এই ডিডিআর থেকেই অর্থাৎ ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান বা প্রতিস্থাপন বিক্রিয়া থেকেই কিন্তু দেয়, অথবা প্রতিস্থাপন বিক্রিয়া, এই দুটোর মধ্য থেকে ম্যাক্সিমাম কিন্তু যে কোনো একটা থেকেই দেয়। 21 নম্বর প্রশ্ন কি? 21 নম্বর প্রশ্ন হলো অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব সম্পর্কে নিচের কোন বিবৃতিগুলি ঠিক নয়? সঠিক উত্তর বিবৃতিগুলি কী দিয়েছে আগে দেখে নেওয়া যাক। অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব পর্দায় পাওয়া যায় না, এটি কিন্তু ঠিক। 2 নম্বর কী দিয়েছে? অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব পর্দায় পাওয়া যায়, এটি কিন্তু ভুল। 3 নম্বর কী দিয়েছে? বস্তুর আকারের তুলনায় গঠিত প্রতিবিম্বটি সর্বদা আকারে ছোট হয়, না এটা কখনোই নয়, এটা কিন্তু ঠিক, এটা ঠিকই দিয়েছে। 4 নম্বর কী দিয়েছে? বস্তুর আকারের তুলনায় গঠিত প্রতিবিম্বটি সর্বদা আকারে বড় হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 4টা ঠিক এবং কোনটা ঠিক হয়েছে? 2 নাম্বারটা ঠিক, 1 কিন্তু ভুল এবং 3ও কিন্তু ভুল। তাহলে দাগ নাম্বার দেওয়া ভুল হলো, এখানে ঠিক হবে বলতে এখানে সঠিক উত্তর হিসাবে কিন্তু ঠিক হবে হলো 2 এবং 4, মানে ঠিক নয় যেহেতু জিজ্ঞাসা করেছে সেক্ষেত্রে 2 এবং 4 কিন্তু ঠিক নয় এবং 1 এবং 3 কিন্তু ঠিক। এরপর আসি 22 নম্বর প্রশ্নতে। 22 নম্বর কী দিয়েছে? একটি অসম্পৃক্ত কার্বন যৌগের সংজ্ঞায়ক বৈশিষ্ট্য কী? মানে অসম্পৃক্ত কার্বন যৌগ বলতে কী বোঝো? সেটি হলো এতে কার্বন পরমাণুর মধ্যে কমপক্ষে একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। যদি দুটি কার্বন, এটি হলো সঠিক উত্তর। আর যদি এতে কার্বন পরমাণুর মধ্যে একটি মাত্র বন্ধন থাকে সেক্ষেত্রে কী হবে? সেটি কিন্তু হলো সম্পৃক্ত কার্বন, এটি তোমরা মনে রাখবে। এবং ম্যাক্সিমাম প্রশ্নতেই দেখবে দেয় যে সিএইচ একটা চেন দেয়, ওই চেনেতে জিজ্ঞাসা করে যে কত গ্যাপ আছে, ম্যাক্সিমামে কিন্তু আনসার হয় CH2, এরই কিন্তু গ্যাপ থাকে, এটা কিন্তু মনে রাখবে তোমরা। এরপর আসি 23 নম্বর প্রশ্নতে। 23 নম্বর প্রশ্ন হলো নিচের কোন ঘটনাটি পদার্থের কণার মধ্যে যে ফাঁক রয়েছে বা ফাঁকা স্থানের যে উপস্থিতি সেটি প্রদর্শন করে? সেটি হলো অপশান সি, অর্থাৎ জলে দ্রবীভূত করা হয়, চিনি দ্রবীভূত করা। 1 গ্লাস যে জল থাকে সেই জলের মধ্যেও যে কোণার ফাঁক থাকে সেটা কিন্তু আমরা কীভাবে বুঝবো? তাতে যদি চিনি গুলিয়ে দেওয়া হয় বা চিনি যদি মিশিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু জলে চিনিটা দ্রবীভূত হয়। এর মাধ্যমে কী প্রমাণ হয়? যে পদার্থের কণার মধ্যে কিন্তু ফাঁকা স্থান রয়েছে, নাহলে কিন্তু চিনিটা মিশতে পারতো না। 24 নম্বর কি? একটি তীব্র অ্যাসিড ও একটি তীব্র ক্ষারক দ্বারা গঠিত দ্রবণের আনুমানিক pH কত? সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ 7 সমান, এটি হলো সঠিক উত্তর। 25 নম্বর কি? ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসের প্রধান কাজ কী? ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসের প্রধান কাজ হলো অপশান এ, কোষের জীবন প্রক্রিয়া পরিচালনা করা, এটি হলো কিন্তু ইউক্যারিওটিক কোষের প্রধান কাজ। এরপর আসি জিকেতে। এখানে দেখো 81 নম্বর যে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে সেখানে হলো 2025 সালের মে মাসে কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার বায়ু দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য 3.21 কোটি খরচ করে 5টি ক্লাউড সিডিং ট্রায়াল অনুমোদন করেছে? সেটি হলো অপশান এ, দিল্লি কিন্তু এটি অনুমোদন করেছে। 82 নম্বর প্রশ্ন হলো 2025 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত 2024 সালের দুর্নীতি ধারণা সূচকে CPI এর মাধ্যমে ভারতের সামগ্রিক স্কোর কত ছিল? সঠিক উত্তর হলো 38। 83 নম্বর প্রশ্ন 2025 সালের জানুয়ারিতে প্রকাশিত টু দ্য সেভেন্থ জেনারেশন দ্য জার্নি অফ ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ভেলোর, এই বইটির লেখক কে? সঠিক উত্তর ডক্টর VI মাথান। 2025 সালের 84 নম্বর প্রশ্ন 2025 সালের উইমেন্স ফুটবল অ্যাওয়ার্ডসে গেম চেঞ্জার পুরস্কারটি কে অর্জন করেছিলেন? সঠিক উত্তর হলো অনিতা আসান্তে। 85 নম্বর প্রশ্ন কী দিয়েছে? 2025 সালের জুলাই মাসে লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা ভারতীয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে শহুরে স্থানীয় সংস্থার চেয়ারপারসনদের সর্বপ্রথম জাতীয় সম্মেলনের উদ্বোধন কোথায় করেছিলেন? সঠিক উত্তর হলো গুরগাঁও। 86 নম্বর প্রশ্ন 2025 সালের মাঝামাঝি সময়ে কোন প্রকল্পের ডিপ টেক ভার্টিকাল 9টি প্রকল্প চালু করেছিল, যেখানে বিভিন্ন শিল্প DRDOর ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া সেন্টার অফ এক্সিলেন্সের মাধ্যমে সহযোগিতা করেছিল? সঠিক উত্তর হলো TDF, অর্থাৎ টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড, অপশান বি। 87 নম্বর প্রশ্ন কী দিয়েছে? 2025 সালের জুন মাসে ভারতে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স IBC এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হলো নতুন দিল্লি। 88 নম্বর প্রশ্ন কী দিয়েছে?
নিম্নোক্ত কোন বিমা কোম্পানি 22শে সেপ্টেম্বর 2025 থেকে সমস্ত বিমা পণ্যের ওপর সংশোধিত জিএসটি কাঠামো গ্রহণের ঘোষণা করেছে? সঠিক উত্তর হলো এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। 89 নম্বর প্রশ্ন হলো নিম্নোক্ত কোন বিমান সংস্থাটি পাওয়ার ক্রিয়েটর অ্যাওয়ার্ডস 2025-এর আয়োজন করেছিল? সঠিক উত্তর হলো এয়ার ইন্ডিয়া। 90 নম্বর প্রশ্ন 2025 সালে কোন ক্রিকেটারকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল? সঠিক উত্তর হলো রবিচন্দ্রন অশ্বিন, তিনি কিন্তু একজন ক্রিকেট প্লেয়ার। 91 নম্বর প্রশ্ন 2025 সালের জুন মাসে কোন দেশে 51তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হলো কানাডা। 92 নম্বর প্রশ্ন 2025 সালের জুনে প্রকাশিত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ন্যাশনাল ইন্ডিকেটর ফ্রেমওয়ার্ক প্রগ্রেস রিপোর্ট 2025 অনুসারে ভারতের স্থাপিত পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষমতা 2014 থেকে 15 সালে মাথাপিছু 64.4 ওয়াট থেকে বেড়ে 2024-25 সালে মাথাপিছু 156.31 ওয়াটে পৌঁছেছে। এই বৃদ্ধি মূলত কোন স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সমর্থন করে? আমরা আগেই দেখেছি, আগের শিফটের যে কোশ্চেন বা আগের দিনের যে ভিডিও আছে সেটাতে দেখবে সেই ভিডিওতে কিন্তু বা সেই শিফটে কিন্তু মাথাপিছু কত ওয়াট থেকে বেড়ে কত ওয়াট হয়েছে সেটা কিন্তু জিজ্ঞাসা করেছিল। এখানে কি জিজ্ঞাসা করেছে যে মানে কত যে মূল স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সমর্থন করে সেটাকে জিজ্ঞাসা করেছে। সেটা কোনটা হবে? SDG 7। 93 নম্বর প্রশ্ন হলো 2025 সালের জুন মাসে কোন ছাত্রকর্মী গুজরাটের প্রথম SFI সদস্য হিসাবে সরপঞ্চ নির্বাচিত হন? সঠিক উত্তর হলো সত্যেশা লিউহা। 94 নম্বর প্রশ্ন 2025 সালের 16ই জুলাই লাদাখে উচ্চস্থানে দুটি দ্রুত গতিসম্পন্ন মানববিহীন আকাশযানে সফলভাবে আঘাত করে ভারত একটি বড় মাইলফলক অর্জন করেছে। এক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর জন্য আকাশ সমরাস্ত্র ব্যবস্থাপনার কোন উন্নত সংস্করণটি ব্যবহৃত হয়েছিল? সঠিক উত্তর হলো আকাশ প্রাইম। 95 নম্বর প্রশ্ন 2025 সালের প্যারাশুটিংয়ের জন্য কোন প্রশিক্ষক দ্রোণাচার্য পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হলো সুভাষ রাণা। 96 নম্বর প্রশ্ন 2025 সালের সংবাদে প্রকাশিত আন্তঃসরকারি সংস্থা রাইমস এর পূর্ণরূপ কোনটি? সেটি হলো রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি হ্যাজার্ড অ্যার্লি ওয়ার্নিং সিস্টেম। 97 নম্বর প্রশ্ন হলো 2025 সালের অস্ট্রেলিয়ান ওপেনার ফাইনালে ম্যাডিসন কিস কাকে পরাজিত করেছিলেন? সঠিক উত্তর হলো অ্যারেনা সাবালেঙ্কা। 98 নম্বর প্রশ্ন 2025 সালের জুনের ইন্ডিয়া চাইল্ড প্রোটেকশন রিপোর্ট অনুসারে উদ্ধারকৃত 44,902 জন শিশুর মধ্যে কত শতাংশ শিশুকে শিশুশ্রমের সবচেয়ে খারাপ পর্যায়ে নিযুক্ত পাওয়া গেছে? সেটা হলো 90%। 99 নম্বর প্রশ্ন কি ভারতীয় বায়ুসেনার বাহিনীর কাছে প্রথম সূর্য VHF রাডার কবে হস্তান্তর করা হয়েছিল? মার্চ মাসের 2025। 100 নম্বর প্রশ্ন কি 2025 সালের 1 মে থেকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা RBI স্টেক হোল্ডারদের জন্য নিম্নোক্ত কোন পোর্টালটির ব্যবহার বাধ্যতামূলক করেছে? সেটি হলো কি প্রভা পোর্টাল। এখানে ভিডিওটি শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওর প্লেলিস্ট সেকশানে যাও, সেখানে দেবে গ্রুপ ডির যে প্লেলিস্ট সেটা কিন্তু আমি তৈরি করে দিয়েছি। ওখানে গেলেই কিন্তু 106টা প্লেলিস্ট একে একে আপলোড হবে ভিডিও, সেখানেই তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।